স্যার, আমি কি কক্ষটিকে আদর্শ শ্রেণীকক্ষ কল্পনা করে পাঠদান করতে পারি? ধন্যবাদ স্যার। সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আচ্ছা, তোমরা সবাই বাড়ি থেকে খেয়ে এসেছো তো? হ্যাঁ, কি খেয়ে এসেছো সবাই? আচ্ছা, কেউ লাউ ঘন্ট খেয়েছো কোনোদিন? কেমন লাগে খেতে? ভালো? বেশ, আমারও ভালো লাগে খেতে। আচ্ছা, লাউ কোথায় ধরে তোমরা জানো? হ্যাঁ, মাচাতে। তো এই লাউ মাচার প্রসঙ্গ আমাদের পাঠ্য বইয়ের একটি কবিতায় রয়েছে। তোমরা বলতে পারবে আমি কোন কবিতার কথা বলছি? হ্যাঁ, আবহমান কবিতা। পড়েছো কবিতাটা? তো আবহমান শব্দের অর্থ কি তোমরা বলতে পারবে? হ্যাঁ, চিরন্তন বা চিরপ্রবাহমান, শাশ্বত। ঠিক বলেছ। আজকে আমরা পড়ব এই আবহমান কবিতাটি। আবহমান কবিতার কবি আবহমান কবিতার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম 1924 খ্রিস্টাব্দ আর মৃত্যু 2018 খ্রিস্টাব্দ। এই কবিতাটির মূল কাব্যগ্রন্থ হচ্ছে অন্ধকার বারান্দা, আর এটি 30 সংখ্যক কবিতা। তোমরা সবাই ভালো করে দেখো, অন্ধকার বারান্দা। প্রকাশ সাল 1961 খ্রিস্টাব্দ। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে উলঙ্গ রাজা। প্রকাশ সাল এটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান, আর প্রকাশ সাল হচ্ছে 1970। আবহমান, আবহমান শব্দের অর্থ হচ্ছে ক্রমাগত বা প্রচলিত, একইভাবে চলতে থাকে, সেটাই হচ্ছে আবহমান। আলোচ্য কবিতাতে আমরা এরকমই একটা চির প্রচলিত বা যুগ যুগ ধরে প্রচলিত বা ক্রমাগতভাবে একইভাবে চলতে থাকে, সেটাই হচ্ছে এরকমই একটা অর্থ পাবো। যারা প্রবাসী বাঙালি, অর্থাৎ যারা পল্লী প্রকৃতিতে জন্মগ্রহণ করেছেন, এখন দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনে বা বিভিন্ন কারণে বা কর্মসূত্রে এখন যারা শহরে বাস করেন, তাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে পল্লী বাংলায় ফিরে যাওয়ার যে টান, পল্লী প্রকৃতির প্রতি যে অনুরাগ, পল্লী বাংলার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা যেন একই রকম ভাবে আবর্তিত হয়ে চলেছে। সেই ভালোবাসা যেন কখনো থেমে থাকে না। অর্থাৎ প্রবাসী বাঙালিদের জন্মভিটের প্রতি, পল্লী প্রকৃতির প্রতি, তাদের যে জন্মস্থান, তার প্রতি যে অনুরাগ বা ভালোবাসা, সেটা যেন এই কবিতায় আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা কবিতাটি পাঠের মাধ্যমে আরো সুন্দরভাবে বুঝতে পারবো। চলো কবিতাটি পাঠ করি। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল, সন্ধ্যার বাতাসে। দেখো তোমরা, কবি কিন্তু এই প্রথম 4 লাইনের মাধ্যমে পল্লী প্রকৃতির সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন এবং স্মৃতিচারণ করছেন। তিনি যেন নিজের বিবেককে বলছেন, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, এবং এই বিবেকের মধ্য দিয়েও যেন তিনি
সমস্ত প্রবাসী বাঙালিদের যেন বলছেন, কি আহ্বান করছেন, কি আহ্বান করছেন, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া। অর্থাৎ পৈতৃক ভিটে বাড়ির যে উঠান, উঠান বলতে ফাঁকা জায়গা, বাড়ির ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা বা প্রাঙ্গণ বা আঙিনা বলা যেতে পারে, সেইখানে গিয়ে কবি দাঁড়াতে বলছেন, যে লাউ মাচাটার পাশে। এরকম কেন বলা হচ্ছে? আমরা দেখি যে গ্রাম বাংলার সৌন্দর্যের মধ্যে একটা সাধারণ বিষয়, যে আমরা দেখতে পাবো যে গ্রাম বাংলায় দেখা যাবে যে বাড়ির উঠোন বা উঠানের যে ফাঁকা জায়গা রয়েছে, সেই ফাঁকা জায়গায় বিভিন্ন ধরনের শাকসবজি বা আনাজের চাষ করা হয়। তো এখানে লাউ মাচার কথা বলা হয়েছে, যে লাউ মাচা, মাচা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা হয়। লাউ গাছ যেহেতু লতিয়ে লতিয়ে চলে, তাই বাঁশের মাচা তৈরি করে তার উপরে বাইয়ে দেওয়া হয়েছে। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল। অর্থাৎ বলছে এই লাউয়ের যে ফুল, এই ছোট্ট ফুল, লাউ মাছের যে ফুল, সেটা যেন মনের আনন্দে দুলছে সন্ধ্যার বাতাসে, যেন তার মনে কোনো উপদ্রব নেই। সন্ধ্যার নিরিবিলি বাতাসে যেন তিনি সৌন্দর্য দেখাচ্ছে তার ফুলের মাধ্যমে। তো এই ফুলের মধ্য দিয়ে যেন পল্লী প্রকৃতির সৌন্দর্য ফুটে ফুটে উঠছে। এরপর পরের লাইনগুলোতে বলছে কবি, কে এইখানে ঘর বেঁধেছিল অনেক বছর আগে। অর্থাৎ কে এখানে অনেক বছর আগে তাদের ঘর বেঁধেছিল। তো যারা প্রবাসী বাঙালি, তারা তো আগে পল্লী প্রকৃতিতেই থাকতো, তাই তারা যখন সেই গ্রামে বাস করত, তখন তারা খুব ভালোভাবে ঘর বেঁধেছিল। কে এখানে নিবিড় ঘর বেঁধেছিল নিবিড় অনুরাগে। এই যে নিবিড়, নিবিড় শব্দের অর্থ হচ্ছে গভীর। তো বলছে যে অনুরাগ, অনুরাগ যদি বলা হয়, তো অনুরাগ মানে হচ্ছে ভালোবাসা। বলছে যে গভীর অনুরাগে কে ঘর বেঁধেছিল। যারা প্রবাসী বাঙালিরা ছিল, তারা যখন গ্রামে থাকতো, তারা তখন যে বাড়ি তৈরি করেছিল, সেটা নিবিড় অনুরাগে তৈরি করেছিল, মানে গভীর ভালোবাসার সহকারে। আমরা জানি যে বাঙালিরা যারা গ্রামে থাকে, তাদের একটাই জায়গা হচ্ছে বাসস্থানের। সেই জায়গাতে তারা অনেক যত্ন সহকারে, অনেক ভালোবাসার সহকারে সেই ঘরটাকে বানিয়েছিল। আমরা দেখবো একটা ছোট্ট পাখিও যখন তার বাসা তৈরি করে, তখন দেখবে সেই বাসা তৈরি করতে অনেক কষ্টসাধ্য লাগে, অনেক পরিশ্রম থাকে, অনেক ভালোবাসা থাকে, তাতে অনেক মেহনত থাকে। সেরকমই তারাও বাড়ি ঘর তৈরি করেছিল নিবিড় অনুরাগে, ভালোবাসার সহকারে। কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে। বলছি যে এখান থেকে হারিয়ে যাওয়ার পরে, চলে যাওয়ার পরেও প্রবাসী বাঙালিদের যে মন, বিদেশে গিয়ে থাকলেও তাদের ভাবনায়, চিন্তায় পল্লী প্রকৃতির ভালোবাসা যেন সব সময় মনের মধ্যে ক্রমাগত চলতেই থাকে। তাই বারবার পল্লী প্রকৃতিতে ফিরে আসতে চায়। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়োয় না। এই নোটে গাছ বুড়িয়ে ওঠে কিন্তু মোড়োয় না। কি বলছে যে আমরা দেখি আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রবাদ প্রচলিত রয়েছে, যে যখন কোনো রূপকথা বা কোনো আখ্যান বা কাহিনী বা কোনো গল্প শোনানোর পর শেষে বলা হয়, যে একদম শেষে বলা হয়, আমার নোটে গাছটি মোড়লো, আমার গল্প ফুরলো।
বলছে যে নোটে গাছটিও মুড়িয়ে দেওয়া শেষ, আমার গল্প এখানে শেষ। কিন্তু কবি যে কবিতায় যে গল্প বা যে কাহিনী যা বলছে সেটা কিন্তু শেষ হয় না। সেই নোটে গাছ কখনো মুড়োয় না, ফুরিয়ে ওঠে কিন্তু সেটা মুড়োয় না, ফুরিয়ে ওঠে অর্থাৎ প্রাচীন হয় কিন্তু সেটা একেবারে শেষ হয়ে যায় না, মুড়িয়ে যায় না। এরপরের চারটে স্তবকে আবার সেই একই কথাই বলছে যে যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এখানে সে কবি আবার সেই প্রবাসী বাঙালিদের আহ্বান জানাচ্ছে, যা পৈতৃক ভিটের প্রতি আহ, ফিরে যা এবং সেখানে গিয়ে